তো বাচ্চা লোক, তোমার সবাই কেমন আছো? তোমার সবাই কেমন আছো বলো? ভেরি গুড। তোমাদের পড়াশোনা কেমন চলছে? ভালো, খুব ভালো। সামনে বড় পরীক্ষা কিন্তু তোমাদের। এখন থেকে পুরোনো পড়াগুলো রিভাইজ করা শুরু করো। আমি কি বলছি, এখন থেকে এক একটা চ্যাপ্টার ধরো, খাতায় লেখানো হয়েছে, নোটস বানানো আছে, সেগুলো রিভাইজ করা শুরু করো। তোমাদেরও বলছি, হ্যাঁ, এখন থেকে এক একটা চ্যাপ্টার আবার প্রথম থেকে পড়া শুরু করে দাও। বসে আছো ঘরের মধ্যে, ঘরের মধ্যে বসে আছে, কোনো কাজ নেই, খাতা খুললে আচ্ছা এটা পড়ে নিই একটু। আমি তোমাদেরও বলছি, পরীক্ষা এসে গেছে, বড় পরীক্ষা, সময় পাবে না, 2 মাস বাকি আছে, বড় জোর 2.5 মাস। এখন থেকে তোমরা পড়া শুরু করে দাও। তো সাউন্ড ওয়েভ পড়ছিলাম, তার একটা জার্নি হয়ে গেছে। আজকের প্রায় 9 নম্বর লেকচার আমাদের। আজকের আমাদের পুরো 9 নম্বর লেকচার, প্রায় অ্যাকচুয়ালি 10 নম্বর, একটা মার্চ করে দেওয়া হয়েছে, তাই তো? 9 নম্বর লেকচার আজকের জার্নি, তার জার্নি শেষ হবে আজকে আমাদের। সাউন্ড ওয়েভের জার্নি আজকে শেষ, ঠিক আছে? আজকে আমরা এমন জিনিস পড়বো, প্রথমে বলবো না, আমি তোমাদের বলবো না কি পড়াচ্ছি। আমি পড়াবো, তোমরা দেখবে, তোমরা ফিল করবে, তারপর আমি মেন জায়গায় বলবো এটা কি পড়াচ্ছি। কি বলছি, আজকে নতুন স্টাইলে পড়ানো হবে। আজকের নতুন স্টাইলে পড়ানো হবে তোমাদের। যা পড়ানো হয়েছে তোমাদের অ্যাডভান্স লেভেলেই পড়ানো হয়েছে, অনেক পুরোপুরি অ্যাডভান্স। তোমরা 100% থাকো, অ্যাডভান্স লেভেলে পড়ানো হয়েছে তোমাদের। তোমরা সবাই রেডি তো? আমাদের জার্নি শেষ করতে রেডি? এই চ্যাপ্টারে জার্নি তো অনেক বাকি এখনো, তাই না? জার্নি তো এখন প্রচুর বাকি। এই জার্নি তো সব শুরু হয়েছে আমাদের। হ্যাঁ, আজকে চ্যাপ্টার শেষ করে দেবো তোমাদের। এই চ্যাপ্টার নেক্সট বুধবার থেকে শুরু হবে তোমাদের। হিট পুজোর আগে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তোমরা সবাই রেডি? তোর সবাই রেডি? কি পড়ছি দেখো তোমরা। আমরা এখন কি পড়াচ্ছি তোমাদের, আমি এখন তোমাদের কি পড়াচ্ছি সেটা দেখো, ঠিক আছে? আচ্ছা বাচ্চা লোক, শব্দের উৎসকে কি বলা হচ্ছিল? শোনো, শব্দের উৎসকে বলা হচ্ছিল, শোনো, এই একটা শব্দের উৎস মনে করো, হ্যাঁ, এই একটা শব্দের উৎস, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এই যখন শব্দ সৃষ্টি করবে কি হবে? শব্দটা বিস্তার লাভ করবে। কোন দিকে বিস্তার লাভ করবে? চারিদিকে। কোন দিকে? চারিদিকে বিস্তার লাভ করবে। এদিক ওদিক, এদিক এদিক, ওদিক পিছন দিক, সামনের দিক, এদিক এদিক এদিক, সব দিক। গলীয় এ হচ্ছে কি হচ্ছিল এটা? গলীয় না? হ্যাঁ, গলীয় স্পেয়ার, তাই তো? গলীয় হবে। গলীয় এই যে বলছিলাম, তরঙ্গ বিস্তার লাভ করে গলীয় আকারে বা চতুর্দিকে বিস্তার লাভ করে। কি মানে এরকম মনে করো, এখান থেকে শব্দ সৃষ্টি হলো। শব্দ সৃষ্টি মানে শব্দ কি এক প্রকার শক্তি। শব্দ কি এক প্রকার শব্দ, এক প্রকার এনার্জি, তাই তো? সেই শক্তিটা কি হয়? আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, শক্তি যে এখান থেকে যে শক্তি সৃষ্টি হলো, সেই শক্তিটা কি করবে? বাইরে, এখানে ঢাকা চারপাশে থাকা বাইরের কোনাগুলিতে কি করবে? চারিদিকে। এখান থেকে এই সনকটা থেকে যখন শব্দ সৃষ্টি হলো, সেই যে শক্তি উৎপন্ন হলো, সেই শক্তিটা বাইরের কোনাগুলোকে কি করলো? চতুর্দিকে ধাক্কা মারলো। ধাক্কা মারলে কি হবে? বাইরের কোনাগুলো কাছাকাছি এসে আসবে, মনে করো এখানে সৃষ্টি হলো কি? এখানে সৃষ্টি হবে, এখানে এমন একটা জায়গায় সৃষ্টি হলো কি? শব্দ কি ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে কি ধরনের তরঙ্গ বাচ্চা লোক? অনুদৈর্ঘ্য। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, নাকি? রাইট তো? অনুদৈর্ঘ্য তরঙ্গ বিস্তার লাভ করে কি হবে বলো? বিস্তার লাভ করে কি ভাবে, কি পদ্ধতিতে বিস্তার লাভ করে? ঘনীভবন আর কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন। তনুভবন, ঘনীভবন আর তনুভবন। ঘনীভবন মানে চাপ বেশি, ব্যাস। কি বেশি এখানটা? ঘনীভবন মানে চাপ বেশি। এখানে চাপ বেশি, ঘনত্ব বেশি, এখানে চাপ কম। আমি ভাবলাম এখানে যে কি হলো, কণাগুলো শব্দ উৎপন্ন হলো, শক্তি উৎপন্ন হলো, সেই শক্তিটা কি হলো? চারপাশে কণাগুলোকে
চারপাশে বায়ু থাকা কণাগুলিকে ধাক্কা মারলো, ধাক্কা মারলে কি হবে, সেখানে কি সৃষ্টি হবে, মানে কি সৃষ্টি হবে, সেটা ঘনীভবন সৃষ্টি হবে, কম্প্রেশন সৃষ্টি হবে। সেটাকে আঁকলাম এরকম, কম্প্রেশন না আঁকলাম কিরকম, এইভাবে আঁকলাম, এইটা এই সাহায্যে কম্প্রেশন আঁকলাম। তারপর কি হবে, সঙ্গে সঙ্গে কম্প্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, কম্প্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, সেটা আবার সেটা এরকম হয়ে যাবে, ও সেটা ফাঁকা হয়ে যাবে, মানে মাঝে সৃষ্টি হবে, আর একটা মাঝে সৃষ্টি হবে, মাঝে তখন কি সৃষ্টি হবে, এখানটা একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে, ফাঁকা মানে কম কম চাপ, সেটা আমি ফাঁকা দিয়ে আঁকলাম। আবার কিছু দূরে গিয়ে আবার সৃষ্টি হবে কি, আবার আবার ঘনীভবন সৃষ্টি হবে, আবার এই কণাগুলো এসে এখানে কি হবে, আবার এরকম হবে, ফাঁকা হয়ে যাবে। চারিদিকে হচ্ছে, এটা চারিদিকে হচ্ছে, ফিল করো। হ্যাঁ, এটা তো গলীয় হয়, 3D হয়, আমার দেখানো সম্ভব না এটা, ভাবো এরকম, মানে এইটা হচ্ছে কি ঘনীভবন, মাঝেরটা হচ্ছে কি ধরে নিলাম তনুভবন, ঠিক আছে। এরকম করে এখানে সৃষ্টি হবে একটা, এখানে একটা সৃষ্টি হবে, তাই তো, এরকম সৃষ্টি হবে নাকি। একে বলে, একে আমরা কি বলছিলাম, এর নাম আমরা কি দিয়েছিলাম বলতো, তরঙ্গ মুখ বলছিলাম, মনে হচ্ছে, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট বলছিলাম না, ওয়েভ ফ্রন্ট কি দেখাচ্ছিলাম, এইভাবে তরঙ্গ ছড়িয়ে পড়ছে, এগুলো তোমাকে 4টে ওয়েভ ফ্রন্ট দেখালাম, 1 2 3 4টে, এটা ওয়েভ ফ্রন্ট ছিল। ওয়েভ ফ্রন্ট কেমন হয় বলেছিলাম, স্ফেরিক্যাল হয় বা গোলীয়, স্ফেরিক্যাল বা গোলীয়, বুঝতে পেরেছো। এবার এটা কি শব্দের উৎস শোনক, এটা শব্দের উৎস শোনক। এবার ভাবো শব্দের উৎসটা গতিশীল হচ্ছে, এবার ফিল করো বিষয়টা, শব্দের উৎসটা গতিশীল হচ্ছে সামনের দিকে, কোনটা শব্দের উৎস, এটা শোনক। এবার ভাবছো এবার কি করছি আমরা, বাচ্চালো দেখো ভালো করে, শব্দের উৎসটাকে আমরা কি গতিশীল করছি, শব্দের উৎস গতিশীল হলে, শব্দের উৎস গতিশীল হলে কি হবে, শব্দের উৎসটা গতিশীল হচ্ছে, এবার কি হবে, মানে শব্দের উৎসটা সামনের দিকে যাচ্ছে, বা মনে করো এইদিকে যাচ্ছে, শব্দের উৎসটা যাচ্ছে কোন দিকে, এই শব্দের উৎসটা কোনটা, শব্দের উৎসটা আঁকার চেষ্টা করছি, দেখো বাচ্চালো, এই শব্দের উৎসটা, এই শব্দের উৎস সামনের দিকে আমি যাচ্ছে, এরকম কি হয় বলতো, এই শব্দ সৃষ্টি করলো, সঙ্গে সঙ্গে শব্দ উৎস এগিয়ে সামনে এগিয়ে গেল, শব্দের উৎস সৃষ্টি হচ্ছে সামনে দিকে এগোচ্ছে, শব্দ উৎস সৃষ্টি হচ্ছে সামনে দিকে এগোচ্ছে, কি বলছি বুঝতে পারছো কি বলছি আমি, শব্দের উৎস কি করলো, শব্দ সৃষ্টি করছে আর এগিয়ে যাচ্ছে, শব্দ সৃষ্টি করছে এগিয়ে যাচ্ছে, শব্দ সৃষ্টি করছে এগিয়ে যাচ্ছে, সামনে সামনে, মানে এখানে প্রথমে শব্দ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে কি হলো, একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, ওয়েভ ফ্রন্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শব্দ উৎস কিছু সামনে চলে এসছে, কি বলছি বুঝতে পারছি কি, এই যে ওয়েভ ফ্রন্ট তৈরি হচ্ছে প্রথম, মানে যখন স্থির ছিল শব্দের উৎসটা, তখন এসে মনে করো একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করছে, বলছে এই ওয়েভ ফ্রন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে, এই ওয়েভ ফ্রন্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শব্দের উৎসটা কি হলো, সামান্য এখান থেকে জায়গা সরে এখানে চলে এসছে, সামনের দিকে গতিশীল করলাম, কোন দিকে গতিশীল করলাম আমি, সামনের দিকে। তখন কি হয় বলতো, এইদিকে যে ওয়েভ ফ্রন্ট গুলো, এইদিকের ওয়েভ ফ্রন্ট গুলো কি হবে পরপর কাছাকাছি চলে আসবে, এইদিকে ওয়েভ ফ্রন্ট গুলো, কেন এ সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে ওয়েভ ফ্রন্টটা ছিল, সে আবার একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, এখানে এসেও একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, আবার এটা এগিয়ে যাবে, আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, বা তরঙ্গ মুখ উৎপন্ন করবে, কি বলছি বুঝতে পারছো। মনে করো যখন সামনে এগিয়ে যাচ্ছে, সামনে প্রথমে এক যে ওয়েভ ফ্রন্ট তৈরি করেছিল এরকম, দেখো ভালো করে, এরকম ওয়েভ ফ্রন্ট তৈরি করেছিল, যেই সামনে এগিয়ে গেল এখানে চলে এলো, সে আর একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, তখন কি হবে, তারপর যে ওয়েভ ফ্রন্ট তৈরি হবে সেখানে একটু কাছাকাছি চলে আসবে এরকম, তারপর আবার একটু এগিয়ে গেল, মানে এই যে যেদিকে যাচ্ছে সেদিকে লোকটার সাপেক্ষে, অ্যাকচুয়ালি লোকটা তো লোকটা বা এখন শব্দ উৎসের সাপেক্ষে এদিকে তরঙ্গের বেগটা কিন্তু কম হচ্ছে, দেখো
এদিকে যতটা ছড়াচ্ছে, এদিকে যতটা ছড়াচ্ছে না, বিস্তার লাভ করছে না। এদিকে যতটা বিস্তার লাভ করার কথা হচ্ছে, এদিকে তার বেশি করছে বিস্তার লাভ। কেন? এই এর সাপেক্ষে অ্যাকচুয়ালি বিস্তার লাভ করছে তো অবশ্যই বেশি, কিন্তু এই গতিশীল বস্তুর সাপেক্ষে, গতিশীল, ভালো বোঝার চেষ্টা করো। এই ওয়েভ ফ্রন্ট তৈরি করলো তো, সঙ্গে সঙ্গে ওয়েভ ফ্রন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে স্থির অবস্থায় যে ওয়েভ ফ্রন্ট তৈরি করলো, সেই স্থির অবস্থা তৈরি করার সঙ্গে সঙ্গে সে কি করছে? এগিয়ে গেছে। ওয়েভ ফ্রন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে সে সামনে এগিয়ে গেছে। এই যখন ওয়েভ ফ্রন্ট তৈরি করে এখানে চলে এসেছে, সে আবার একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করলো নাকি, আবার এটা গেলে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি করলো। মানে যে সামনের দিকের তখন যে এগুলো তরঙ্গগুলো, সামনের দিকে তরঙ্গগুলো বেশি দূর যেতে পারছে না, সামনের দিকে শব্দ তরঙ্গগুলো বেশি দূর এগোতে পারছে না, কিন্তু পেছনের দিকে বেশি হচ্ছে। আচ্ছা, এটা কি বলছিলাম? এটাকে আমি কি বলছিলাম? এটাকে আমি কি বলছিলাম? এটা হচ্ছে কি কম্প্রেশন। এটা কি? এটা একটা কম্প্রেশন। বলছে একটা কম্প্রেশন থেকে আর মাঝে মনে করো কম্প্রেশন বা চাপ ঘনীভবন। এইটা আছে ডটের গুলো দেখিয়েছি কি ঘনীভবন দেখিয়েছি আমি, মাঝে ফাঁকাগুলো কি বলছি আমি তনুভবন দেখাচ্ছি। হ্যাঁ, চাপ কম। আমরা জানি কি একটা ঘনীভবন, একটা তনুভবন, একটা ঘনীভবনের মিলিত দৈর্ঘ্যটা কি হয়? একটা, হ্যাঁ, একটা তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি একটা কম্প্রেশন বা একটা ঘনীভবন আর একটা তনুভবনের মধ্যবর্তী মিলিত দৈর্ঘ্যকে বলা হচ্ছিল কি ল্যাম্ডা। মানে এটা ল্যাম্ডা এখানটায়, তাই তো? এটা ল্যাম্ডা এখানটায়। যাও দেখো আমরা কি বলতো এখন দেখতে পাচ্ছি কি বলতো, যেদিকে যেদিকে বস্তুরা গতিশীল হচ্ছে, যেদিকে সব সনকটা গতিশীল হচ্ছে, সোর্স অফ সাউন্ড যেদিকে গতিশীল হচ্ছে, মনে হচ্ছে আমাদের, এটা মনে হচ্ছে, কিন্তু কি মনে হচ্ছে বলতো? তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে? এদিকে কমছে। স্বাভাবিক তো, তরঙ্গ দৈর্ঘ্য কমা মানে কি সামনে শব্দটা সামনের দিকে যাচ্ছে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে বেশি দূর যাবে। এই দেখো এখানে এখানে তরঙ্গ, এক্ষেত্রে ভাবো এখানটা যে ল্যাম্ডাটা অ্যাকচুয়ালি এটা কিন্তু এর সাপেক্ষে হচ্ছে, এটা তার সাপেক্ষে হচ্ছে, শব্দ উৎসের সাপেক্ষে হচ্ছে এটা। এটা ল্যাম্ডা এখানটায়, কিন্তু এদিকে ল্যাম্ডাটা কি দেখতে পাচ্ছি আমরা? কম না বেশি? এদিকে ল্যাম্ডাটা কি দেখতে পাচ্ছি? এদিকে ল্যাম্ডাটা কি দেখতে পাচ্ছি? তাহলে এখানে আমি তোমরা স্টার দিয়ে লিখতে পারো কি শব্দের উৎস, ছবি আঁকবে, শব্দের উৎস সামনের দিকে গতিশীল হলে বা গতিশীল হলে শব্দ সেই দিকে কম বিস্তার লাভ করবে। শব্দের উৎস সামনের দিকে গতিশীল হলে শব্দ সেই দিকে কম বিস্তার লাভ করবে, মানে ল্যাম্ডা কম হবে, কম বিস্তার লাভ করলে। দেখতে পাচ্ছি তোমরা এটা ছিল কার সাপেক্ষে? এটা হচ্ছে মানে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা কমবে সামনের দিকে, পেছনের দিকে ল্যাম্ডা বাড়ছে, কিন্তু পেছনের দিকে ল্যাম্ডা বাড়ছে। আচ্ছা, আবার বলো তো, আমরা জানি কি বলতো, আমরা একটা জিনিস জানি, ভি সমান কি হয়? না না, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, এই তরঙ্গের ক্ষেত্রে ভি সমান কি? ল্যাম্ডা এফ। ভি সমান ল্যাম্ডা এফ। এখানে ল্যাম্ডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ মানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর তরঙ্গের বেগ মানে ভি মানে তরঙ্গের, আমরা জানি তরঙ্গের বেগ স্থির হয়, নির্দিষ্ট হয়, 340 কিছু একটা হয়, 332 থেকে 40-এর মধ্যে ভ্যারি করে। অ্যাকচুয়ালি বিভিন্ন উষ্ণতায় তরঙ্গের বেগ আলাদা আলাদা হয়, সরি হ্যাঁ, শব্দের বেগ বায়ুতে আলাদা আলাদা হয়। এর মান তো স্থির, এর ভির মান তো নির্দিষ্ট, ভি এর মান নির্দিষ্ট, ভির মান নির্দিষ্ট। তাই এখানটা দেখতে পাচ্ছি এক্ষেত্রে তরঙ্গের বেগ সামনের দিকে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য কম, সামনের দিকে দৈর্ঘ্য কম হচ্ছে, কিন্তু এই দুটোর গুণফল তো একই থাকতে হবে, নির্দিষ্ট তো, তরঙ্গের বেগ তো নির্দিষ্ট বায়ুতে, কিন্তু সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে।
তাহলে কি হলে কমে যাচ্ছে তো এটা, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়ে যাচ্ছে, তাহলে কি কোন অবস্থা কি কন্ডিশন হলে এর মান নির্দিষ্ট থাকবে? কি বলছি বুঝতে পারছো না? তাহলে কোন কন্ডিশন থাকলে কি হলে এফ এর মান বাড়লে তাহলে থাকবে, এটা যদি কম হয় এটা হ্যাঁ হ্যাঁ প্রিন্সিপাল কি হবে থাকবে কি তরঙ্গ দৈর্ঘ্য তো কমছে, এ দুটোর গুণফল কখন তাহলে ভিড় একই থাকতে হবে, মানে 332 মিটার পার সেকেন্ড পাবো, কখন একই থাকবে, কখন একই থাকবে? যখন ফ্রিকোয়েন্সি বেশি হবে, কম্পাঙ্ক বেশি যখন ফ্রিকোয়েন্সি বেশি হবে। মানে 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 বাচ্চা লোক যখন কোনো শব্দের উৎস সামনের দিকে গতিশীল হয় সেই দিকে শব্দের কম্পাঙ্ক কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। কিন্তু স্যার আমি তো পড়িয়েছি তোমাদের আগে, শব্দের কম্পাঙ্ক কি হয়, উৎসাহের ধর্ম, পরিবর্তন হয় না? হয়, হয় এখানটা হয়, কখন হয়? যখন শব্দের উৎসটা গতিশীল থাকে, কিন্তু এটা বাস্তবে হচ্ছে না, এটা হচ্ছে ব্যতিক্রম না, এটা মনে হচ্ছে, এটা অনুভব হচ্ছে, কার? শব্দের উৎসের অনুভব হচ্ছে, এটা এটা যেটা পড়ানো হচ্ছে অ্যাডভান্স টপিক, ঠিক আছে? এটা যেটা পড়ানো হচ্ছে অ্যাডভান্স ফিলিং, ফিল পাচ্ছ তো? হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি অ্যাডভান্স ফিলিং, সেটা তোমাদের এনসিইআরটি বইতে নেই এগুলো, হ্যাঁ পুরোপুরি অ্যাডভান্স। 11 আছে কিছুটা, ঠিক আছে, কিছুটা আছে, এগুলো সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ডের বাচ্চাদের জন্য এগুলো, ঠিক আছে? বুঝতে পারছো তোমার কি বলছি, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি বলছি? যেই শব্দ উৎসটা যখন এরকম ছিল, শব্দের উৎসটা এরকম ছিল, অবস্থায় ছিল, স্থির ছিল, তখন আমরা দেখলাম এইটা শব্দ উৎস সৃষ্টি করছে কি হবে, ঘনীভবন তনুভবনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, তাই তো? ঘনীভবন তনুভবনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে কি, শব্দ বিস্তার লাভ করছে। আমি ঘনীভবনকে দেখালাম, ডটের লাইনগুলো দ্বারা দেখালাম ঘনীভবন দেখালাম, তার মাঝের গুলো তাহলে কি, তনুভবন। এইটাকে বলা হচ্ছে কি তরঙ্গ মুখ বলেছি আমরা, আগে পড়েছি এটা। এবার ভাবো শব্দের উৎসটা গতিশীল হচ্ছে, শব্দ সৃষ্টি হচ্ছে প্লাস শব্দের উৎসটা সামনের দিকে যাচ্ছে, তখন কি হবে, এর যে একটা শব্দ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে এসছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শব্দ সৃষ্টি হচ্ছে আর সামনের দিকে এগোচ্ছে, তাই জন্য সামনের দিকের ওয়েভ ফ্রন্ট গুলো কাছাকাছি আসবে, কাছাকাছি থেকে যাবে, মানে সামনের দিকে শব্দ বেশি দূর যেতে পারবে না, যেতে পারছে না, কার সাপেক্ষে? এটা উৎসের সাপেক্ষে, কার সাপেক্ষে? যে শব্দ উৎসটা গতিশীল তার সাপেক্ষে মনে হচ্ছে, এটা যে বস্তুটা গতিশীল আছে তার সাপেক্ষে, এটা কি মনে হচ্ছে, কার সাপেক্ষে? এর সাপেক্ষে, গতিশীল বস্তুর সাপেক্ষে মনে হচ্ছে কি, যে শব্দ সামনের দিকে যাচ্ছে না, কম যাচ্ছে, সামনের দিকে কম যাচ্ছে, মানে তার কি কম, তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু আমরা জানি কি, বেগ সমান কি হয়, ল্যামডা ইনটু এফ। যদি আবার বেগের মান কি হয়, নির্দিষ্ট, বায়ুতে শব্দের বেগ নির্দিষ্ট, যদি ল্যামডা কম হয় এদের গুণফল তো একই থাকতে হবে বাবু, তখন কি হবে, এফটা কি হয়ে যাবে, বেশি। তার মানে আমরা বলতে পারছি যখন শব্দের উৎস গতিশীল থাকে তখন সেই দিকের শব্দের কম্পাঙ্ক কি হয়, বেশি হয়। যখন শব্দের উৎস গতিশীল থাকে তখন সেই দিকে, মানে যেদিকে গতিশীল আছে, ঠিক আছে, যেদিকে গতিশীল আছে শব্দের উৎস গতিশীল থাকলে সেই দিকে, মানে যেদিকে শব্দের উৎসটি গতিশীল আছে সেই দিকে শব্দের কম্পাঙ্ক বেশি হয়, শব্দের কম্পাঙ্ক বেশি হয়, একে বলা হচ্ছে, এটা আমরা তোমাদের বলেছিলাম আমি তোমাদের যে কম্পাঙ্ক উৎসের ধর্ম এটা কখনো পরিবর্তন হয় না, যে মাধ্যমে প্রবেশ করুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা শর্ট প্রশ্নটাও ইম্পর্টেন্ট ছিল, শর্ট প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট ছিল তোমাদের, যে শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলো তখন শব্দের কোন ধর্মটি পরিবর্তন হবে না, কোন ধর্মটা বলেছিলাম আমরা, হ্যাঁ কি সেটা, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে বলছিলাম, যখন শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে
তখন শব্দের কোন ধর্ম অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। কারণ কম্পাঙ্ক যে উৎসের ধর্ম, উৎস যেটা সৃষ্টি করছে সেটাই থাকে, উৎস যেটা সৃষ্টি করছে সেটাই থাকে। কিন্তু এখানে বলছি কি আমি, যখন শব্দের উৎস গতিশীল থাকলে সেই দিকে কম্পাঙ্ক কি হয়? বেশি হয়। বেশি হয় তো বলছি আসলে এটা শব্দের উৎসের সাপেক্ষে মনে হয়। কার ক্ষেত্রে মনে হয়? শব্দের উৎসের সাপেক্ষে মনে হয় এটা। এই কম্পাঙ্ক বলা হয় পারসিভড ফ্রিকোয়েন্সি। পারসিভড মানে এটা অনুভূতি হচ্ছে, এটা কি হচ্ছে? অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে না। আপাত বা আপাত কম্পাঙ্ক বলা হয়। এই কম্পাঙ্ক কি কি বলা হচ্ছে বাবু? আপাত কম্পাঙ্ক। আপাত কম্পাঙ্ক কি জানি বাংলা মানেটা ঠিক বললাম কি জানি না আমি। পারসিভড ফ্রিকোয়েন্সি বলা হয়, পারসিভড ফ্রিকোয়েন্সি, আপাত কম্পাঙ্ক। অনুভব হয়, কি মনে হয়? এটা অনুভব হয়। এই কম্পাঙ্কটা অনুভব হয় কার? শব্দের উৎসের। যে শব্দের উৎসটা গতিশীল আছে তার অনুভব হয়, শব্দের উৎসের অনুভব হয়। তুলে গেল এটা। শব্দ তরঙ্গ কিভাবে ছড়ায়? যখন কোনো সনক শব্দ সৃষ্টি করে তখন সেই শব্দ কি হয়? চতুর্দিকে বিস্তার লাভ করে, গোলীয় আকারে বিস্তার লাভ করে, গোলীয় আকারে বিস্তার লাভ করে। আর শব্দ কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বিস্তার লাভ করে কিভাবে? ঘনীভবন আর তনুভবন। ঘনীভবন মানে কি? চাপ বেশি। আর তনুভবন মানে কি? চাপ কম। মনে করো এই শব্দের উৎসটা শব্দ সৃষ্টি করলো, তাহলে কি হবে? এক প্রকার শক্তি। শব্দ মানে কি? একটা শক্তি, এনার্জি, ফর্ম অফ এনার্জি, ফর্ম অফ এনার্জি। সেই এনার্জিটা কি করবে? চতুর্দিকে বায়ুর কণাগুলোতে গিয়ে ধাক্কা মারবে। তখন কি সৃষ্টি হবে? ঘনীভবন সৃষ্টি হবে। আমি ডটেড লাইন দ্বারা দেখালাম ঘনীভবন। তারপরে সঙ্গে সঙ্গে আবার তাদের মধ্যে স্থিতিস্থাপক ধর্মের জন্য কি হবে? আবার তারা ছড়িয়ে পড়বে। আবার কি সৃষ্টি হবে? আবার কম্প্রেশন হবে। এরকম কম্প্রেশন রিয়ারফ্লেকশন, কম্প্রেশন রিয়ারফ্লেকশন, কম্প্রেশন রিয়ারফ্লেকশন, কম্প্রেশন রিয়ারফ্লেকশন মানে ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন আকারে বিস্তার লাভ করবে, চতুর্দিকে বিস্তার লাভ করবে। একে আমরা বলছিলাম কি? তরঙ্গমুখ। তরঙ্গমুখ বলছিলাম। এবার বলছি তোমাদের, এবার বলছি ভালো করে শোনো। যদি শব্দের উৎসটা গতিশীল হয়, কি হয়? শব্দের উৎসটা কি হয়? গতিশীল হয়ে পড়ে। শব্দ সৃষ্টি হচ্ছে প্লাস সে গতিশীল হচ্ছে। মানে সে যখন প্রথম শব্দ সৃষ্টি করলো, এখানটায় সৃষ্টি করার সঙ্গে একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, একটা ওয়েভ ফ্রন্ট সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে সামনের দিকে এগিয়ে গেছে। এরকম আবার শব্দ সৃষ্টি করছে। এইভাবে দেখা যাবে যত সামনের দিকে যাবে না, এই সামনের দিকে যে বায়ুর চাপ বেশি হবে, অ্যাকচুয়ালি বায়ুর চাপ বেশি হবে সামনের দিকে। অ্যাকচুয়ালি এদিকে কম্প্রেসার গুলো কাছাকাছি আছে না, এদিকে বায়ুর চাপ বেশি হবে সামনের দিকে। সামনের দিকে যত যাবে তখন শব্দের উৎস যত সামনের দিকে গতিশীল হবে, সেই দিকে শব্দের বেগ বিস্তার কম লাভ করবে, শব্দের বিস্তার কম হবে। কার সাপেক্ষে বিস্তার কম হবে? শব্দের উৎসের সাপেক্ষে বিস্তারটা কম হবে। শব্দের বিস্তার কম মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য কম। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিস্তার বেশি, স্বাভাবিক হবে। তরঙ্গ বিস্তার লাভ করে বেশি, সেই তরঙ্গ বেশি বিস্তার লাভ করবে। কিন্তু আমরা জানি কি বেগ সমান কি? ল্যামডা ইন্টু এফ। তরঙ্গের বেগ সমান ল্যামডা ইন্টু এফ। যখন শব্দের উৎস গতিশীল আছে সামনের দিকে, তখন আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু বেগের মান তো নির্দিষ্ট রে বাবু, তাহলে কখন নির্দিষ্ট থাকবে? এটা কমছে, তার মানে কি ফ্রিকোয়েন্সিটাকে বাড়তে হবে। তার মানে ফ্রিকোয়েন্সিটাকে বাড়তে হবে। যদি সামনের শব্দের উৎস, তার মানে আমরা বুঝতে পারছি যখন শব্দের উৎস বা সোর্স অফ সাউন্ড মোশানে থাকে, তখন যেদিকে সে মোশানে আছে সেই দিকে শব্দের কম্পাঙ্ক কি হয়? বেশি হয়। এই যে কম্পাঙ্কটা আপাত কম্পাঙ্ক বা পারসিভড ফ্রিকোয়েন্সি বলা হয়। এটা অনুভব হয়। কার অনুভব হয়? এটা শব্দের উৎসের অনুভব হয়। চলো এবার আমরা পড়বো সনিক বুম। কি পড়বো? সনিক বুম। সনিক বুমটা কি বলতো? সনিক বুম বলছে কোন শব্দের উৎস যদি বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হয়, কোন শব্দের উৎসের বেগ যদি, কি বলছি আমি? কোন শব্দ উৎসের বেগ, কি বলছি আমি? কোন শব্দ উৎসের বেগ
এখানে এক্ষেত্রে এইটা, কোন শব্দ উৎসের বেগ যদি সব বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হয়, মানে বায়ুতে শব্দের বেগ কত 332 মিটার পার সেকেন্ড, তার থেকেও বেশি। হ্যাঁ, সনিক বুম কি বাচ্চা লোক বলছে, শব্দ উৎসের বেগ যদি বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হয়, তখন কি হয়, তখন প্রচন্ড উচ্চ চাপ তরঙ্গের সৃষ্টি হয়। কি বলা হয়? উচ্চ, এখানে চাপ বেশি হচ্ছে সামনের দিকে, সব কাছাকাছি হয়ে যাচ্ছে এদিকে, উচ্চ চাপ তরঙ্গের, ঠিক আছে। এর ফলে একটা শক ওয়েভের আকারে সৃষ্টি হয়। শক ওয়েভ মানে কি? কম্প্রেশন রিয়ারফ্লেকশন, কম্প্রেশন রিয়ারফ্লেকশন যখন হবে, বা ঘনীভবন তনুভবন যখন হয়, ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন, এটাকে বলা হয় শক ওয়েভ। কি বলা হয় এটাকে? শক ওয়েভ। তখন শক ওয়েভের আকারে এক প্রকার জোরালো শব্দের সৃষ্টি হয়, গর্জনের মতো, গর্জনের মতো শুরু হয়, শব্দের শুরু হয়, শেষ কি হয়? শব্দের সৃষ্টি হয়। কি বলছি আমি আরেকবার, যখন শব্দের উৎসের বেগ বা কোনো বস্তুর বেগ বলতে পারো, কি বলতে পারো, যখন কোনো বস্তুর বেগ বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হয়, বা শব্দের বেগের থেকে বেশি, সে যে শব্দটা সৃষ্টি করছে তার বেগ শব্দের বেগের থেকে বেশি, মানে যে বস্তুটা শব্দ সৃষ্টি করছে তার বেগ শব্দের বেগের থেকে বেশি। মানে আমি শব্দ সৃষ্টি করছি, আমি শব্দ সৃষ্টি করে শব্দ তো সে তো বিস্তার লাগবে, শব্দ বিস্তার লাভ করতে পারছে না, আমি সামনে দিকে গেছি তার দিকে। কি বলছি বুঝতে পারছি? এই যে শব্দ সৃষ্টি করছে, এই শব্দ সৃষ্টি করছে, শব্দ সৃষ্টি করলে কি শব্দ বিস্তার লাভ করবে, ও শব্দ বিস্তার লাভ করার আগে এর সামনে বেরিয়ে গেছে। গতিশীল তো থাকছে অবশ্যই, সে এমন বেগে গতিশীল আছে, শব্দের বেগ যতটা তার থেকে তার বেগ বেশি। এমন করে এই শব্দ বেগ সৃষ্টি করছে, শব্দ বেগ সৃষ্টি করতে গিয়ে কিছু সময় পর একটা বেগে শব্দ বিস্তার লাভ করবে। এই শব্দ সৃষ্টি করছে, একটা বেগে শব্দ বিস্তার লাভ করবে, একটা বেগে শব্দ বিস্তার লাভ করবে, করে সেই বিস্তার শব্দের বেগের শব্দের বেগটা যা হবে, শব্দ যে বেগে বিস্তার লাভ করবে, এ তার থেকে বেশি বেগে সামনে দিকে, তখন বেগ বিস্তার লাভ না করতে করতে এ সামনে বেরিয়ে গেছে সামনে দিকে। তখন বলা হচ্ছে উচ্চ চাপের সৃষ্টি হয়। তখন কি সৃষ্টি হয়? উচ্চ চাপ তরঙ্গের সৃষ্টি হয়। এর ফলে একটা শক ওয়েভের আকারে জোরালো শব্দের সৃষ্টি হয়, যা গর্জনের মতো শোনায়। কার মতো শোনায়? গর্জনের মতো শোনায়। দেখাবো আমি একটু পরে, দাঁড়াও, ফিল পাবি আরো। এটা কারা কোথায় হয় বলতো? যখন প্লেন চলে আকাশে, জেট বিমান যখন চলে, তখন হ্যাঁ আসবো আমি এগুলো আসবো। ওইটাই হচ্ছে কি সনিক বুম, ওইটাই সনিক বুম। তুমি ঠিক বলেছো। আমরা দেখছি হচ্ছে শব্দ আওয়াজ হচ্ছে, জেট প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু জেট প্লেন নেই, দেখতে পাচ্ছি না, আমি আকাশে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওইটাই তো, ওইটা তো আঁকবো আমি এবার, ওইটা তো আমি আঁকবো এবার তো পড়াবো, ওইটা পড়াবো তো, ওইটা সনিক বুম, ঠিক আছে। তখন জোরালো শব্দের সৃষ্টি হয়, তাকে বলা হয় সনিক বুম। বুঝিয়ে দিচ্ছি আমি। সনিক বুম কি বললাম তোমাদের আমি, যে কোনো বস্তুর বেগ বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হলে উচ্চ চাপ তরঙ্গের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? উচ্চ চাপ তরঙ্গের সৃষ্টি হয়। এর ফলে শক ওয়েভের আকারে জোরালো শব্দের সৃষ্টি হয়। কার সৃষ্টি হয়? জোরালো শব্দের সৃষ্টি হয়, এবং এক প্রকার গর্জনের মতো শব্দের সৃষ্টি করে। এই ঘটনাকে সনিক বুম বলা হয়। কারা করে এটা? বেশিরভাগ করে জেট বিমান। কারা করে? জেট বিমান, ওই জেট প্লেন, এয়ারক্রাফট, ঠিক আছে, এগুলো এয়ারক্রাফট, এগুলো এদের বেগ শব্দের বেগের থেকে বেশি হতে পারে, আমি ফিল দিচ্ছি এবার তোমাদের আমি ফিল দিচ্ছি। কি ফিল? 3টে কন্ডিশন দেখাবো, 3টে কন্ডিশন। এরোপ্লেন আঁকবো একটা, 3টে কন্ডিশন দেখাবো তোমাদের। হ্যাঁ ছোট করে দেখাবো আর কি, 3টে কন্ডিশন দেখাবো। ভাবো এখানটায়, প্রথমে ভাবো, তিনটে জিনিসের ফিল দেবো, দেখো ভালো করে। 3টে আমি কেস অন করছি,
কেস ওয়ান করছি কি, যখন মনে করো প্লেন আকাশে উঠছে, যখন প্লেনের বেগ ভি প্লেন, ভি প্লেন মানে প্লেনের ভেলোসিটি অফ কার, প্লেন কম, কার থেকে কম, ভেলোসিটি অফ সাউন্ড। হ্যাঁ সাউন্ড, বুঝতে পারছো কি বলছি আমি? যখন প্লেনের বেগটা কি সাউন্ডের থেকে কম, সাউন্ডের বেগের থেকে কম, এই মনে করো প্লেন, হ্যাঁ এরকম প্লেন যাচ্ছে সামনের দিকে এরকম, তখন কেমন হবে একটু আগে এঁকেছি, যেটা আঁকলাম লাস্টে ওইটাই, কি হবে বলতো, এরকম থাকবে। এদিকে গুলো অল্প কাছাকাছি থাকবে, যেহেতু গতিশীল আছে না, প্লেনের বেগ আছে, প্লেনটা চলছে কিন্তু গতিশীল আছে, কার থেকে কম গতিশীল বেগে চলছে, শব্দের বেগের থেকে কম বেগে চলছে, তখন হালকা সবয়ের সৃষ্টি হবে, তখন এরকম হবে। একটু আগে যেটা আঁকলাম, একটু আগে যেটা আঁকলাম আমি, প্লেনটা সামনের দিকে গতিশীল আছে, তার জন্য কি হবে, যেটা একটু আগে এঁকেছি, তখন কি হবে, এই সামনের দিকে শব্দের বিস্তার কম হবে, সামনের দিকে ক্ষমতার বিস্তার কম হবে, বস্তুর এটা বা প্লেনের সাপেক্ষে, এটা প্লেনের সাপেক্ষে হবে, এটা সাধারণ শব্দের সৃষ্টি হবে। এখানে কি অ্যাকচুয়ালি বলতে পারো, এখানটা তখন যে শব্দের সৃষ্টি হবে, সাধারণ শব্দের সৃষ্টি হবে, এখানটা সাধারণ শব্দের সৃষ্টি হবে। এবার ভাবো তোমরা, কেস টু ভাবো, এই দুটো বেশি, এটা ভালো করে দেখো, প্লেনের বেগ সমান শব্দের বেগ, মানে প্লেন এমন বেগে যাচ্ছে, শব্দের বেগ যাচ্ছে তেমনই, মানে মানে কি বলতো, শব্দটা এমন ভালো, এটা ফিল করতে হবে, ভালো ফিল করো, শব্দ সৃষ্টি করছি আমি, তো আমার বেগ আর শব্দের বেগ দুটোই একই, শব্দ সামনে যেতে পারবে না তোমার, মানে শব্দ যেখানে সৃষ্টি হয় সেখানে থেকে যাচ্ছে, শব্দ সৃষ্টি হলো তো আমি সঙ্গে সঙ্গে শব্দের সঙ্গে যাচ্ছি, হ্যাঁ সামনে থেকে বিস্তার নেই, যেদিকে এদিকে গতিশীল আছি আমি, এদিকে শব্দ যে বেগে সৃষ্টি করছি আমিও সেই বেগে যাচ্ছি, শব্দ সৃষ্টি করলাম, শব্দের সঙ্গে যাচ্ছি, কি বলছি বুঝতে পারছো তোমরা কি বুঝতে পারছো, কি হচ্ছে, শব্দের বেগ প্লেনের বেগের সমান, মানে 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 আমি যে বেগে শব্দটা সৃষ্টি করছি সেই বেগে শব্দও যাচ্ছে, আবার আমিও যাচ্ছি, মানে দুজনে একসঙ্গে যাচ্ছি, মানে আমার মুখের শব্দটা সৃষ্টি করেছে, শব্দ কি এক প্রকার শক্তি, তো শব্দ এক প্রকার কি, মানে আমি শক্তি সৃষ্টি করছি, তো সেই শক্তিটা কি হচ্ছে, আমার মুখে থেকে যাচ্ছে, মুখে থেকে শুধু থেকে যাচ্ছে না, বাড়ছো, শব্দটা থেমে যাচ্ছে না, আমার তো শব্দ করা থেমে যাচ্ছে না রে বাবু, আমি শব্দ সৃষ্টি করতে আছি, আমি শব্দ সৃষ্টি করছি, শক্তি বাড়ছে, কিন্তু আমার কাছে সেই শক্তিটা থেকে যাচ্ছে, আমি যাচ্ছি, শব্দ এগোচ্ছে আমি এগোচ্ছি, শব্দ এগোচ্ছে আমি এগোচ্ছি, শব্দ এগোচ্ছে আমি এগোচ্ছি, আর ধীরে শক্তিও বাড়ছে আস্তে আস্তে, আমি কি করবে, শব্দ বিস্তার হচ্ছে, কিন্তু আমিও তার সঙ্গে যাচ্ছি, আমি শব্দ সৃষ্টি করছি, আর সেই শব্দের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমি যাচ্ছি, মানে আমার সঙ্গে শব্দ আটকে আছে, মানে আমার মুখের সামনে যদি শব্দ থেকে যায় কখনো, শব্দ কি হয়, চারদিকে ছড়িয়ে পড়ে, তো শব্দ কি একটা শক্তি, তো ছড়িয়ে পড়ে, একটা বেগে ছড়িয়ে পড়ে, আমি যদি স্থির থাকি একটা বেগে ছড়িয়ে পড়বে, মানে যখন ছড়াচ্ছে, যে বেগে ছড়াচ্ছে আমিও সেই বেগে ছড়াচ্ছি, মানে শক্তি কি থাকছে, আমি সৃষ্টি করছি, আমার কাছে থেকে যাচ্ছে, সামনের দিকে যদি যাই আমি, আমার কাছে থেকে যাচ্ছে, মানে ধীরে ধীরে কি হবে, আমার মুখে শক্তি কি হবে, জমতে থাকবে, আমার মুখের দিকে মুখে শক্তি জমতে থাকবে। এই ক্ষেত্রে ভাবো, এবার প্লেনের ক্ষেত্রে ভাবো, প্লেন শব্দ সৃষ্টি করলো, প্রথমে একটা শব্দ সৃষ্টি করলো, এটা যাচ্ছে সামনে দিকে, হ্যাঁ প্লেন সৃষ্টি করলো, এই যে শব্দ সৃষ্টি করলো, শব্দ যে বেগে যাচ্ছে, এই তখন সেখানে পৌঁছে গেছে, আবার শব্দ সৃষ্টি করলো, আবার সে এগিয়ে যাচ্ছে, আবার সে শব্দের সৃষ্টি হলো, এইভাবে দেখা যাবে শব্দ আর সামনে দিকে যাচ্ছে না, এর কাছে জমতে আছে, এখান থেকে
এভাবে জমতে আছে এখানটা, এখানে জমতে থাকবে, এই প্লেনের মুখের কাছে শব্দ জমে থাকবে। তখন কি হবে বলতো, প্লেনের কাছে তো তরঙ্গ থেকে যাচ্ছে, তার যত সে শব্দ সৃষ্টি করছে সেই শক্তি বা শব্দ তরঙ্গ প্লেনের কাছে থেকে যাচ্ছে, প্লেনের সঙ্গে থেকে যাচ্ছে। কি হবে তখন? প্লেনের টাল মাটাল খাবে রে, শক্তি তো, প্লেন তো টাল মাটাল খাবে। সে যে শক্তিটা উৎপন্ন করছে, শব্দ মানে শক্তি তো, সে যে শব্দ শক্তিটা উৎপন্ন করছে সে চারিদিকে ছড়িয়ে পড়তে পারছে না, সামনের দিকে সে ছড়িয়ে পড়তে পারছে না, সে সামনে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যাচ্ছে সে, কারণ শব্দের বেগটা প্লেনের বেগের সমান, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে যেখানে শব্দ সৃষ্টি করছিল সেখানেই কি হচ্ছে, সামনের দিকে সেখানেই কি হচ্ছে, শব্দ তরঙ্গ শব্দটা রয়েছে বা শক্তিটা রয়েছে। এর ফলে কি হতে পারে, এখানটায় প্লেনটা কি হতে পারে, টাল মাটাল খাবে, যেতে পারবে না হয়তো সামনের দিকে, ক্র্যাশ করে যেতে পারে। থাকে না তো এরকম বেগে, থাকে না তো, এর কম থাকতে পারে, বেশিও থাকতে পারে ম্যাক্সিমাম। বুঝতে পারছো? এরকম হলে বিপজ্জনক অবস্থা এটা হবে। হ্যাঁ স্বাভাবিক তো, লজিক বলছে, লজিক বুঝতে পারছো তো, ফিল বুঝতে পারছো তো নাকি? মানে প্লেনটা যে শব্দ সৃষ্টি করছে সেই শব্দটা ওখানে থেকে গেছে, মানে এর প্রচন্ড বেশি আওয়াজ শুনবে এখানটায়। কি যত শব্দ সৃষ্টি হচ্ছে সেই শব্দটা এখানটায় থেকে তার কাছে থেকে যাচ্ছে, কারণ কি শব্দ এগোচ্ছে, এরকম শব্দ সৃষ্টি করলাম, শব্দ এগোচ্ছে সেও যাচ্ছে, এই শব্দ যাচ্ছে, শব্দ যাচ্ছে, প্লেন যাচ্ছে, শব্দ যাচ্ছে, প্লেন যাচ্ছে, প্রচুর আওয়াজ সৃষ্টি হবে, তার সামনে থেকে যাবে শব্দটা। শক্তি তো ছড়ে পড়ছে না এখানটায়, শক্তি তার কাছে থেকে গেছে, জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে এখানটা। এখানে কি প্লেনটা কি হবে, টালমাটাল অবস্থায় হবে, সৃষ্টি হবে, টালমাটাল অবস্থার সৃষ্টি হবে। পরে ভাবো, এখানে ভাবো, কেস 3 দেখো, কেস 3 দেখো, কেস 3 বলা হচ্ছে প্লেনের বেগ বেশি শব্দের বেগের থেকে, প্লেনের বেগ বেশি শব্দের বেগের থেকে, কি হবে এবার ভাবো। হ্যাঁ সুন্দর না, দেখ কি হয়, দেখ কি হচ্ছে। এবার 3D আঁকা যায়, ছবিটা 3D করি, 3D ছবি আঁকি তারা। এই শব্দ, হ্যাঁ এই শব্দ, সরি প্লেন শব্দ সৃষ্টি করলো, শব্দ সৃষ্টি করলো, এ এত বেগে শব্দ সৃষ্টি করেছে, যে বেগে শব্দ সৃষ্টি করেছে প্লেনের বেগ আরো বেশি তার থেকে, প্লেনের বেগ আরো তার থেকে বেশি। মানে এই যে শব্দ সৃষ্টি করবে, যে শব্দটা সৃষ্টি করলো এখানে থাকা উচিত তো, ওয়েভ ফ্রন্টটা, হ্যাঁ একটা ওয়েভ ফ্রন্ট এখানে উচিত না, সে তখন বেরিয়ে গেছে। যে ওয়েভ ফ্রন্টটা তৈরি হবে এর সামনে থাকবে না, আর সেটা থ্রিডি ছবি আঁকার চেষ্টা করো, 3D সৃষ্টি হবে। আমি শব্দ সৃষ্টি করেছি, আমি বেরিয়ে এসেছি, তার আগে শব্দ আসার আগে আমি বেরিয়ে এসেছি, শব্দ তখন পিছনে হয়ে গেছে। এইভাবে কি হবে, এটা আবার বাড়বে, এরকম এরকম বাড়বে, এরকম বাড়বে, পিছনের দিকে আসবে এরকম, কিন্তু সামনে সামনে যাচ্ছে রে বাবু, ভালো করে রাখছি দাঁড়া। কি বললাম আমি, এই শব্দ সৃষ্টি হচ্ছে এখানটায়, শব্দ সৃষ্টি করছে, এটা শব্দ সৃষ্টি করছে, শব্দ বেগ যে বেগে ছড়াচ্ছে, শব্দের বেগটা যে বেগে বিস্তার লাভ করছে, শব্দটা যে বেগে বিস্তার লাভ করছে, প্লেনের বেগ এখন বেশি, তখন যে সামনে এখানে কি হচ্ছিল, সামনে ওয়েভ ফ্রন্ট হচ্ছিল তো, কিন্তু এখানে দেখা যাবে ওয়েভ ফ্রন্টটা পিছনে, কেন ওয়েভ ফ্রন্টে যে সৃষ্টি হবে সে পিছনে হবে, কেন তখন তো সে বেগে বেরিয়ে গেছে, সে শব্দ সৃষ্টি করে দিয়েছে, শব্দ যাওয়ার আগে সামনের দিকে সে সামনে চলে গেছে, সে শব্দ সৃষ্টি করেছে কে, প্লেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সে বিস্তার লাভ করার আগে সে বেরিয়ে গেছে সামনে, আরো বেশি বেরিয়ে গেছে। মানে এখানে যদি শব্দ সৃষ্টি করে সে সামনে এগিয়ে যাচ্ছে, থেকে শব্দ এখানে থেকে গেছে,
এরকম 3D আঁকার চেষ্টা করছি ভাবো, এরকম শব্দ সামনে দিয়ে যাচ্ছে, এরকম 3D আঁকছে, এই শব্দ সৃষ্টি সামনে দিয়ে গেল, আমি 3D আঁকছি এরকম ফিল, 3D ফিল নেবে এবারে। হ্যাঁ, কিন্তু শব্দ, এই শব্দ সৃষ্টি করছে এখানটা, শব্দ সৃষ্টি করার পর সে বেরিয়ে গেছে, তখন ওয়েব ফ্রন্টটা কোথায়? সামনে, তার আগে। এইভাবে শব্দ সৃষ্টি হবে, ওয়েব ফ্রন্ট তৈরি হবে, ওয়েব ফ্রন্ট তৈরি হবে সামনে সামনে। আরে এরকম 3D ভাবো। থ্রিডি ফিল দিতে দেওয়ার জন্য, 3D ফিল দিতে হয় কিরকম বলো তো? ডট ডট দেওয়ার জন্য। হ্যাঁ, এগুলো পাবে, ইউটিউবে পাবে, সার্চ করলে পাবে। এর ফলে দেখো একটা কোণ সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? একটা কোণ। কোণ মানে কি বলতো? কোণ মানে কি? কোণ মানে হচ্ছে, আরে সে কলার মোচারে কি বলে ওটাকে রে? শঙ্কু। শঙ্কু আকৃতি হচ্ছে না? এর ভিতরে কিন্তু এ দেখাচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, সেরকম সৃষ্টি হচ্ছে একটা, তাই না? নাকি রে? এইভাবে কি আরো বাড়বে, এরকম বাড়বে বাড়বে বাড়বে, এই এটা আরো বাড়তে থাকবে, এরকম এরকম বাড়তে থাকবে, বুঝতে পারছো? বাড়তে থাকবে। এখানে যদি কেউ থাকে, এখানটায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, যদি প্লেনটা দেখতে পায়, তখন শব্দ শুনতে হবে না সে। এই বাড়বে, এই বাড়বে আরো, যখন এর বাড়তে থাকবে, এই বাড়তে থাকবে, যখন এর হাইটে চলে আসবে এটা, তখন সে গর্জনটা শুনতে হবে, মানে সে কতটা বেরিয়ে যাবে তখন। এই জায়গাটা আসতে এত বড় হতে কখন লাগবে? যখন সে এত রাস্তা সামনে বেরিয়ে যাবে। হ্যাঁ, অনেকটা যাওয়ার পরে কি হবে? যখন এর পার্টটা, এই পার্টটা কোনটা, তারপর সে শব্দটা শুনতেছি, তখন একটা কি শক ওয়েভের সৃষ্টি হয়ে গেল। ওয়েভ পিছনের দিকে, তবে তরঙ্গগুলো পিছনের দিকে সব একটার পর একটা জমা হচ্ছে, অ্যাকচুয়ালি একটার উপর একটা সুপার পজিশন হচ্ছে, সুপার ইম্পোজিশন বলা হয়। কি বলা হয়? একটা সব একটার পর একটা কি সৃষ্টি হচ্ছে, একটার পর একটা চাপ তরঙ্গ পরপর পড়ছে, পরপর পড়ছে। কি বলছি বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার তো? ভালো করে বোঝো এটা। যখন শব্দের বেগ, প্লেনের বেগ শব্দের বেগের থেকে বেশি হবে, যখন প্লেনের বেগ শব্দের বেগের থেকে বেশি হবে, সে শব্দ সৃষ্টি করলো। শব্দ যে বেগে বিস্তার লাভ করবে, প্লেনের বেগ বেশি, মানে শব্দ বিস্তার করার আগে প্লেন সামনে বেরিয়ে গেছে, তখন যে ওয়েভ ফ্রন্টটা তৈরি হবে, কেমন? সব প্লেন বেরিয়ে গেছে সামনে, এইরকম। এই ওয়েভ ফ্রন্টটা কি ধীরে ধীরে আরো বাড়বে। এটাকে থেমে একটা তো হয় না, এটা আবার প্রসারিত হবে, পুরোটা বড় বড় হয়ে উপরের দিকে চারিদিকে ছড়াবে তো, চারিদিকে ছড়াবে তো, এরকম হয় না, চারিদিকে ছড়ায়। আমি বোঝানোর জন্য বলছি, এটা ধীরে ধীরে বাড়বে, এটা ধীরে ধীরে বাড়বে, এরকম ধীরে ধীরে বাড়বে। এই কোনটা বা শঙ্কুটা কি পরপর ধীরে 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 ধীরে, মনে করো কিছু সময় পর এখানে চলে এলো, কিছু সময় পর মনে করো এই সব তরঙ্গটা এখানে চলে, প্লেনটা এখানে চলে এলো, প্লেনটা এখানে চলে এলো, নাকি? প্লেনটা এখানে চলে, তাহলে এখানটাও কি হবে? সামনে এখান থেকে হবে এরকম, আমি উপরে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, সামনে থেকে তখন আবার একটা সৃষ্টি হবে, দেখো তখন আবার একটা কি সৃষ্টি হচ্ছে, দেখো আবার একটা কোন সৃষ্টি হচ্ছে এখান থেকে, তখন আবার একটা কি সৃষ্টি হচ্ছে, কোন সৃষ্টি হচ্ছে, তখন আবার একটা কি সৃষ্টি হচ্ছে, কোন সৃষ্টি হচ্ছে, আবার সামনে বেরিয়ে যাবে এরকম, তখন আবার অন্যরকম সৃষ্টি হবে। তখন যদি এখানটা যদি কেউ তাকিয়ে দেখতে পায়, প্লেনটাকে দেখতে পায়, কিন্তু শব্দ শুনতে পাবে না। যদি সে শব্দটা শুনতে পায়, প্লেনটাকে দেখতে পায়, কেউ দাঁড়িয়ে থাকে, সে কিন্তু শুনতে পাবে শব্দ। কিছু সময় পর যাওয়ার পর শুনতে পাবে, কারণ সেটা এগোচ্ছে, তো আরো বাড়ছে, এটা এরকম তো আরো আসবে, এরকম বাড়বে, এরকম তো আরো বাড়বে, কোনটা তো আরো হবে। যখন কোনটা এর কাছাকাছি আসবে, কোন এর পাশ দিয়ে অতিক্রম করবে, এটাকে শক ওয়েভ বলে, এটাকে শক ওয়েভ, এটা হচ্ছে শক ওয়েভ সৃষ্টি হচ্ছে। এটা কি সৃষ্টি হচ্ছে? শক ওয়েভের সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় শক ওয়েভ। ঠিক আছে? আচ্ছা, এখানে লিখে রাখো, কিছু লিখে রাখো এখানটা। এই কন্ডিশনে কি লিখবে তোমরা? এই কন্ডিশনে কি লিখবে? কোনটা? এইটার কন্ডিশনে কি লিখবে? এই ক্ষেত্রে ট্রেনের সামনে সমস্ত, সরি প্লেনের সামনে সমস্ত শব্দ তরঙ্গ শক্তি জমা হবে,
এবং প্লেনটি টালমাটাল অবস্থায় থাকবে, সৃষ্টি হবে। প্লেনটির মধ্যে টালমাটাল, ট্রেনের এখানে বলতো যে যাত্রী, যে প্লেনের চালক আছে, সে কি শব্দ শুনতে পাবে? শব্দ বেড়ে গেছে, তার সে শব্দের আগে বেড়ে গেছে। এখানের মধ্যে যদি এই কন্ডিশনে প্লেনের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে, সে শব্দ, সে পার করার শব্দ শুনতে পাবে না, কিচ্ছু সে বুঝতে পারবে না কি হচ্ছে, শব্দই হয়নি ভাববে সে। এখানে সে প্লেনের চালক জোরালো শব্দ শুনবে। লিখে ভালো এগুলো দেখো। এক্ষেত্রে সমস্ত শব্দ শক্তি প্লেনের সামনে জমা হবে, প্লেনের সামনে জমা হবে এবং প্লেনের সামনেই প্রচন্ড শব্দের সৃষ্টি হবে, প্রচন্ড শব্দের সৃষ্টি হবে। ঠিক আছে, প্রচন্ড শব্দের সৃষ্টি হবে। এক্ষেত্রে হাই বাঁকা হয়ে গেছে, সরি। এক্ষেত্রে কি সমস্ত শব্দ শক্তি প্লেনের সামনে জমা হবে এবং প্লেনের সামনে প্রচন্ড শব্দ শক্তি, প্লেনের সামনে প্রচন্ড শব্দ শক্তির সৃষ্টি হবে, শব্দের সৃষ্টি হবে। প্লেনের সামনে প্রচন্ড শব্দের সৃষ্টি হবে। কান টান তালা বেরিয়ে যেতে পারে, মরে যেতে পারে, বাস বিস্ফোরণটা শুরু করে যেতে পারে, এত শব্দ শক্তি না সহ্য করতে পারে। বলছে এই, আর এক্ষেত্রে কি হচ্ছে, একটা শক ওয়েভের সৃষ্টি হচ্ছে, একটা শক ওয়েভের সৃষ্টি হয়। চাপ তরঙ্গের আকারে একটা শক ওয়েভের সৃষ্টি হয়, চাপ তরঙ্গের আকারে একটি শক ওয়েভের সৃষ্টি হয়। এই চাপ এইটা এতটাই ভয়ানক হয়, এই যে কোনটা যে এগুলো তরঙ্গ, তো এটা ভয়ানক তরঙ্গ। ইউটিউবে দেখবে তোমরা এটা ইউটিউবে দেখবে, এর শক্তি এতটা ভয়ঙ্কর হয়, কোনো বিল্ডিং এ টিঙে যদি পড়ে, এটা মাথায় আসে, বিল্ডিং ভেঙে উড়ে যেতে পারে। হ্যাঁ, কে নিচে আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, এটা কমে যায় শক্তি। মানে বড় বড় বিল্ডিং গুলো উঁচুতে থাকে, তো তখন কি প্রচন্ড শক্তি থাকবে ওখানটা, কাঁচ ফাঁচ বড় বড় বিল্ডিংও ভেঙে যেতে পারে এই শক ওয়েভের জন্য বা সনিক বুমের জন্য। প্রচন্ড শক্তি দেখে মনে হচ্ছে, ফিল করবে তোমরা, প্রচন্ড বেগে, শব্দের বেগের থেকে বেশি বেগে যাচ্ছে, বুঝতে পারছিস না? ভয়ানক প্রকারের শক ওয়েভের সৃষ্টি হয়। আমরা সেই শব্দ মাটি থেকে এত জোরে শুনতে পাই। আর এখানটা কি, প্লেন চলে যাওয়ার পর আমরা শব্দ শুনতে পাবো। আচ্ছা, এর নিচে লেখো, এর নিচে লেখো, এর নিচে লেখো, বা এর নিচে স্টার দিয়ে লেখো, কেস নাম্বার 3 তে লেখো যে এখানে ভয়ঙ্কর, কেস 3 তে লেখো, এই ক্ষেত্রে ভয়ানক চাপ তরঙ্গের আকারে শক ওয়েভের সৃষ্টি হয়, ভয়ানক চাপ তরঙ্গের আকারে শক ওয়েভের সৃষ্টি হয়। চাপ তরঙ্গের আকারে শক ওয়েভের সৃষ্টি হয়, শক ওয়েভ। 2 নম্বর লিখতো, লেখো এক্ষেত্রে মাটিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, প্লেনটি অনেক দূর চলে যাওয়ার পর সেই শব্দ শুনতে হবে, সেই শব্দ তখন গর্জনের শব্দ শুনতে, বা সেই শব্দ বা গর্জন, যা খুশি, সেই শব্দ শুনতে পাবে। এখানে যদি কেউ থাকে, ভাবো তোমরা, যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে, এর তলায় প্লেন দেখতে পাবে, যখন শব্দ শুনবে এ প্লেন দেখতে পাবে। বুঝতে পেরেছো? কম শক ওয়েভ, এটা অ্যাকচুয়ালি কম হচ্ছে, এটা দেখো, অনেক কম।
কি বললাম বলো। কিছুক্ষণ পর শব্দ শুনতে পাবে। এবং প্লেনের মধ্যে থাকা কোনো ব্যক্তি সেই সহগবের কোনো শব্দ শুনতে পাবে না, কোনো শব্দ, প্লেনের কোনো শব্দ বা কোনো রকম কোনো শব্দ শুনতে পাবে না। দেখো 3 নম্বর লেখো, এবং প্লেনের মধ্যে থাকা ব্যক্তি কোন রকম শব্দ শুনতে পাবে না। নেক্সট টপিক দেখো, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ করবে আমরা, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ। আচ্ছা, এখানে কিছু নতুন জিনিস তোমাদের মনে হবে, কিছু নতুন না, তোমাদের কাছে নতুন নয়, যারা আমার চ্যানেল ফলো করছে প্রথম থেকে সেগুলো নতুন নয়, তোমাদের কাছে নতুন নয়। যেমন এটা কি বলো, এটা কি বলি আমরা, ইটা বলি। ইটা মানে সান্দ্রতাঙ্ক, হ্যাঁ অবশ্যই এটা সান্দ্রতাঙ্ক, কিন্তু আরেকটা ছিল আরেকটা ছিল ইটা দিয়ে কৃন্তন গুণাঙ্ক ছিল না, না পড়েছি তোমাদের তো আমি, কৃন্তন গুণাঙ্ক ছিল এটা, কৃন্তন গুণাঙ্ক। যারা জানো না, আমার ক্লাস করেছো, যারা স্থিতিস্থাপকতা যারা করেছো তারা জানো ভালোভাবে। কৃন্তন গুণাঙ্ক সমান কি ছিল বলতো, কৃন্তন পীড়ন বাই, কৃন্তন বাই কি, কৃন্তন বিকৃতি, হ্যাঁ সাবাস, কৃন্তন বিকৃতি। এই শব্দগুলো আসবে এবার এক্ষুনি, হ্যাঁ ইটা আসবে। বা এটা কি বলছিলাম আমরা, এফ এ বাই ডেল্টা এক্স বাই এল। একটা দেখেছিলাম, একটা ফ্লিপকার্টের বাক্সকে আমরা মাটিতে বেঁধে আটকে দিয়েছিলাম, আটকে দিয়ে বল প্রয়োগ করছিলাম, তখন যে পীড়নের সৃষ্টি হচ্ছিল তখন তাকে বলছিলাম কৃন্তন পীড়ন, বা যে বিকৃতির সৃষ্টি তাকে বলছিলাম কৃন্তন বিকৃতি। মনে পড়ছে তোমাদের কি, কৃন্তন পীড়ন কি, কৃন্তন বিকৃতি কি? যে একটা ফ্লিপকার্টের বাক্স, যার উপরে একটা ক্ষেত্রফল আছে, তার একটা নিজের একটা ক্ষেত্রফল আছে, বাক্সটা আছে, তাই কি করলাম, এইভাবে বল প্রয়োগ করলাম সামনে, সেই সামনে কি হবে, বেঁকে যাবে, সামনে দিকে বেঁকে যাবে। তখন কি সৃষ্টি, তার মধ্যে কৃন্তন বিকৃতি সৃষ্টি হবে। এরকম এরকম ছিল ছবিটা, এরকম ছিল না, হ্যাঁ এখানে 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 জুড়ে দিয়েছিলাম আমি, তারপরে কি এদিকে একটা বল প্রয়োগ করেছিলাম, এরকম একটা বল প্রয়োগ করেছিলাম এদিকে, এফ বল, এটা 3D ছবি আঁকছি না, এটা ক্ষেত্রফল আছে, বাক্স তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ থাকবে তো, তাই না? তাহলে কি এটা কি হবে, এটা এরকম এরকম বেঁকে যাবে নাকি, মনে পড়ছে বাচ্চা? এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এই যে পরিবর্তনটা কত হচ্ছিল, এটাকে ধরছিলাম কি ডেল্টা এক্স, দৈর্ঘ্য মনে করা এল, এখানে কৃন্তন বিকৃতি কি ছিল, ডেল্টা এক্স বাই পীড়ন কত, বল বাই ক্ষেত্রফল। কোনো সমস্যা নেই, এটা পড়েছিলাম তো আমরা, মনে পড়ছে এবার, মনে পড়ছে তো তোমাদের, যে এরকম একটা ফ্লিপকার্টের বাক্স, এরকম একটা ফ্লিপকার্টের বাক্স, যার দৈর্ঘ্য, যার এটা মনে করো, এটা কি কিসের উচ্চতা এল, দৈর্ঘ্য উপরের দিকে দৈর্ঘ্য কত এল, আমি বল প্রয়োগ করছি, এটা মনে আটকানো আছে, এখানে আটকানো আছে, বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে কি হবে, এটা ছড়ছে না, আটকানো আছে, নিচে আটকানো আছে, তো তাহলে কিছুটা কি বেঁকে যাবে সামনের দিকে। এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, যেটা বেঁকে সেটা কি হবে, এক্স অক্ষ বরাবর বেঁকেছে, কত বেঁকেছে এটা, ডেল্টা এক্স। তাহলে এখানে কৃন্তন বিকৃতি কত, ডেল্টা এক্স বাই এল, আর কৃন্তন পীড়ন কত, এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। বলেছিলাম ওটা, বিকৃতি পীড়ন মানেই বল বাই ক্ষেত্রফল। তাহলে কি এখানে কৃন্তন গুণাঙ্ক বা ইটা সমান কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, একই একই। এইটা পড়বো আবার, তারপর দেখেছিলাম, এটাও দেখেছিলাম কি বলতো, বিটা দেখেছিলাম, বিটা বাল্ক মডুলাস, আয়তন গুণাঙ্ক, এটা কি ছিল, আয়তন গুণাঙ্ক, বাল্ক মডিউলাস অফ ইলাস্টিসিটি, আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক সমান কি ছিল, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন মানে কি, এফ বাই এ,
আয়তন বিকৃতি মানে কি ছিল? ডেল্টা ভি বাই ভি। বলকে দেখাচ্ছিলাম ছবি এঁকে, বলকে দেখাচ্ছিলাম একটা বলের আয়তন ভি, তাকে আমি চাপ প্রয়োগ করে ডেল্টা ভি কমালাম, তাহলে এখানে বিকৃতি কি হবে? ডেল্টা ভি বাই ভি। আর তার মানে কি পড়েছিলাম আরেকটা গামা, গামা না গামা, গামা ওয়াই এর মতো দেখতে এরকম ছিল তো, ইয়াং গুণাঙ্ক, কি বলছিলাম ওটাকে? ইয়াং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য কি ছিল এটা? এফ বাই এ, তাই না? অনুদৈর্ঘ্য পীড়ন মানে এফ বাই এ, পীড়ন মানে এফ বাই এ। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি ছিল? ডেল্টা এল বাই দৈর্ঘ্যের বিকৃতি হচ্ছিল কতটা, মনে পড়ছে তো? বলছে আচ্ছা তরঙ্গ কয় ভাগে ভাগ করি আমরা? তির্যক তরঙ্গ আর, তার আগে তির্যক তরঙ্গের বেগ দেখি। তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গে কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গের বেগ করছে। এবার আমরা কি করবো? কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গের বেগ। এক নম্বর, কঠিন মাধ্যমে, কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গের বেগ, তির্যক তরঙ্গের বেগ। এগুলো প্রমাণ করাবো না আমি, প্রমাণ করাবো না, প্রমাণটা উঁচু ক্লাসে আছে তোমাদের। ভি সমান হয়, ভি সমান হয় ইটা বাই রো, ভি সমান হয় রুট ওভার ইটা বাই রো। ইটা মানে কি? ক্রিন্টন গুণাঙ্ক। রো মানে কি? ঘনত্ব। সিম্পল, এগুলো প্রমাণ পরে থেকে দেখবে। হ্যাঁ, জাস্ট এটা মনে রাখো, জাস্ট ইটা বাই রো, ভালো কনসেপ্ট এগুলো। ইটা বাই রো। কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গের বেগের সূত্র কি? ইটা বাই রো। ইটা মানে কি? ক্রিন্টন গুণাঙ্ক, রো মানে হচ্ছে ঘনত্ব। দড়িতে তির্যক তরঙ্গের বেগ কি হবে? দড়ি, দড়ি, দড়িতে তির্যক তরঙ্গের বেগ, দড়িতে তির্যক তরঙ্গের বেগ, দড়িতে রোপ, দড়িতে তির্যক তরঙ্গের বেগ। দড়িতে তির্যক তরঙ্গের বেগ কি হবে? ভি সমান বলা হচ্ছে, এখানে লিখছি ভি সমান রুট ওভার টি বাই মিউ। টি মানে কি? টান। দড়িতে কত টান? দড়িতে কত টান? মিউ, 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 মিউ। হ্যাঁ, মিউ পড়িয়েছিলাম, আলোক প্রতিসরাঙ্ক। এখানে মিউ আলাদা জিনিস। টি মানে এখানে টান বল। আর দড়িতে যদি কোনো বস্তু ঝুলে থাকে সেখানে কি বল কাজ করবে? টান বল। ঠিক আছে, টান বল। আর মিউ মানে হচ্ছে প্রতি একক ভরের দৈর্ঘ্য, প্রতি মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যের ভর, প্রতি একক দৈর্ঘ্যের ভর। মিউটা কি এখানটা? প্রতি একক দৈর্ঘ্যের ভর, বা এখানে এম পার এল, লেন্থ, মাস পার লেন্থ, ভর বাই, ভর বাই দৈর্ঘ্য, ভর বাই দৈর্ঘ্য। মানে একটা দড়ি মনে করো ঝোলানো আছে এরকম, একটা দড়ি এরকম ঝোলানো আছে, দড়ি এটা ঝোলানো আছে এরকম। হ্যাঁ, ঠিক আছে। নিচের দিকে এরকম টান পড়ে, কি এরকম টান বল পড়ে, এখানটা কি বলে? টান বল। ঠিক আছে। আর এখানে মিউটা কি? দড়িতে প্রতি একক দৈর্ঘ্যের ভর, দড়িতে প্রতি একক দৈর্ঘ্যের ভর। দড়ি একটা ভর থাকবে, মনে করো দড়ির ভর কত? এম। দুইটা লেন্থ কত? দৈর্ঘ্য, পাশে আঁকতে পারো এটা। ঠিক আছে। দড়ি, একটা দড়িতে একটা বস্তু ঝোলানো আছে, তাহলে টান বল পড়বে, টান বল পড়বে। টান বল কেমন দিকে হয়? উপরের দিকে হয়, মনে রাখবে এটা। টান বলটা এরকম উপরের দিকে হবে। আর মনে করো দড়িটার ভর কত? এম। দড়িটার দৈর্ঘ্য কত? এল। তাহলে এখানে মিউর মান কত হবে? মিউর মান কত হবে? এম বাই এল। দড়ির ভর কিছু একটা থাকবে, থাকবে তো নাকি? দড়ির ভর কিছু একটা থাকবে, তাহলে কি বলে? দড়ির ভর, দড়ির ভর বাই দড়ির দৈর্ঘ্য, দড়ির ভর বাই দড়ির দৈর্ঘ্য লিখবো। কি লিখবে এটা? দড়ির ভর বাই দড়ির দৈর্ঘ্য। ছবিটা পাশে আঁকতে পারো তোমরা, পাশে রেখে রাখতে পারো। হ্যাঁ, দড়ির ভর বাই দড়ির দৈর্ঘ্য।
তাই দড়িতে তরঙ্গ তির্যক তরঙ্গের বেগ কি ভি সমান √T/μ। টি মানে কি দড়িতে কতটা টান সৃষ্টি হচ্ছে, দড়িতে কতটা টান সৃষ্টি হচ্ছে, আর মিউ মানে প্রতি একক দৈর্ঘ্যের ভর, মাস পার ইউনিট লেন্থ। এর মানে কত, মাস পার ইউনিট লেন্থ মানে কি মাস বাই লেন্থ, বুঝছো না? ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্যের ভর মানে ভর বাই দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যের ভর মানে কি ভর বাই দৈর্ঘ্য, ভর বাই দৈর্ঘ্য। ভাষার মধ্যে লেখা আছে দেখো, ভাষার মধ্যে লেখা আছে দেখো, মিউ সমান কি প্রতি একক দৈর্ঘ্যের ভর, মাস পার ইউনিট লেন্থ মানে মাস বাই লেন্থ, বা একক দৈর্ঘ্যের ভর বলতে পারো। এম ভরের এল দৈর্ঘ্যের দড়ির ভর কত এম, তাহলে একক দৈর্ঘ্য কত হবে এম বাই, বুঝতে পারছো কি বলছি আমি? মনে করো এই ভর কত, এল দৈর্ঘ্যের দড়ির ভর কত এম, তাহলে একক দৈর্ঘ্যের দড়ির ভর কত হবে এম বাই এল। এইটাই বলছে মিউ, এটাই হচ্ছে মিউ, এম বাই এলটা হচ্ছে মিউ। লিখে রাখবে এটা পাশে, ভালো জিনিস, এটা ভালো করেছে। এবার একটা তির্যক তরঙ্গ হয়ে গেল, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখো সবাই, অনুদৈর্ঘ্য তরঙ্গ বি তে লিখলাম আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। কঠিন মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি হবে, একই রকম আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কোন তরঙ্গের বেগ করলাম আমি, বের করলাম, এগুলো কিন্তু বেগ বিভিন্ন মাধ্যমে বেগের শব্দের বেগ বের করে দেখাচ্ছি আমি, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ, শব্দ আবার বা তরঙ্গের বেগ, তার বেগ তরঙ্গের বেগ পেতে পারো, এটা কি বলতে পারো তরঙ্গের বেগ লিখতে পারো, বিভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ। তরঙ্গ কয় প্রকার, দুই প্রকার, তির্যক তরঙ্গ আর, এখন তির্যক তরঙ্গের ক্ষেত্রে কঠিন মাধ্যমের বেগ কত, ভি সমান √T/ρ, আর দড়িতে তাহলে কত হবে ভি সমান √T/μ। মিউ লিখে রাখো, নালে মিউ স্পেলিংটা লিখে রাখো মিউ। এক নম্বর লিখবো আমরা প্রথমে, কি করব কঠিন মাধ্যমে, এবার হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ করবো আমরা। কঠিনে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, অনুদৈর্ঘ্য তরঙ্গের, কঠিনে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কত হয়, কি হয় বাচ্চা লোক দেখো, দেখে নাও। ভি সমান হবে কি √β প্লাস 4/3 ইটা বাই রো, পুরোটা রুট। বিটা মানে কি আয়তন গুণাঙ্ক, ঠিক আছে? 4/3 ইটা মানে কি ক্রিনটন গুণাঙ্ক, রো মানে ঘনত্ব। কিরন্তন বিকৃতি, কিরন্তন গুণাঙ্ক, এটা হচ্ছে গুণাঙ্ক বাইর। 2 নম্বর, দড়িতে রড বল, মনে করো কোন রডে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, রডে মানে লম্বা রড, ঠিক আছে, লং রড, ঠিক আছে, রডে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, রডে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি হয়, তোমরা সুন্দর করে এগুলো বক্স করে রাখবে। ভি সমান রড মানে কি, রড মানে কি সরু লম্বা হয়তো, তাহলে দৈর্ঘ্য, তো তাহলে এখানে কি আসবে বলতো, ইয়াং গুণাঙ্ক আসবে। ইয়াং গুণাঙ্ক মানে কি কোথায় আসে, তারে আসছে তো, এটা হবে কি ইয়াং গুণাঙ্ক বাইরো, √ইয়াং গুণাঙ্ক বাইরো, √ইয়াং গুণাঙ্ক বাইরো। তোমরা সবাই তুলে ফেলো, এটা কি বলছি সেটা ভালো করে শুনতে হবে তোমাদের।
কি বলছি তোমাদের এটা ভালো করে শুনতে হবে। দেখো 3 নম্বর লেখো তরল মাধ্যমে, তরল মাধ্যমে হ্যাঁ অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ। ফর্মুলাগুলো লেখা আছে আর প্রমাণ করাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে 3 নম্বর হচ্ছে ভি সমান কি হয়। আচ্ছা আমরা বলছিলাম না রডের ক্ষেত্রে দেখা যায় কি ইয়াং গুণাঙ্ক দেখা যায়, কঠিন ইয়াং গুণাঙ্ক দেখা যায় 3টে মাধ্যমে দেখা যায়, কঠিন তরল গ্যাসের 3 ধরনের ক্ষেত্রে। এটা তরল মাধ্যমে কি দেখা যায় শুধুমাত্র, তরল মাধ্যমে শুধুমাত্র এটি দেখা যায়, আয়তন গুণাঙ্ক দেখা যায়। তরল মাধ্যমে শুধুমাত্র আয়তন গুণাঙ্ক দেখা যায়, মানে বিটা বাই রো। চার নম্বর বিটা বাই রো। বিটা মানে হচ্ছে কি আয়তন গুণাঙ্ক, লিখে দিচ্ছি পাশে তোমাদের। বিটা মানে হচ্ছে আয়তন গুণাঙ্ক, রো মানে হচ্ছে ঘনত্ব। তারপর মনে করো গ্যাসীয়, হ্যাঁ গ্যাসীয় মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি হবে, এটা পি বাই রো চাপ। এটা কে করেন, বিজ্ঞানী নিউটন নিয়ে আসেন। এটা কে নিয়ে আসেন, নিউটন। এই বিটাটাকে পি দিয়ে রিপ্লেস করে। গ্যাসের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি হবে, রুট ওভার পি বাই রো। চাপ, পি মানে এখানটায় চাপ, পি মানে এখানটায় চাপ। আয়তন গুণাঙ্ক ওই তো লেখা আছে তো, পি বাই রো চাপ বাই ঘনত্ব, রুট ওভার পি বাই ঘনত্ব। বলছে এটা ভুল হয়, পরিবর্তনকালে বিজ্ঞানী ল্যাপ্লাস এটাকে ভুল প্রমাণ করেন। হ্যাঁ কি ল্যাপ্লাস কারেকশন করেন, এটাকে ল্যাপ্লাস কি করেন, এটাকে নতুন ভাবে নিয়ে আসেন। হ্যাঁ ল্যাপ্লাস, হ্যাঁ কারেকশন করেছে। ল্যাপ্লাস কি করে, এটাকে কারেকশন করে নিয়ে আসেন। নিয়ে কি করেন, ঠিক আছে বলছে এটা একটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, বলছে এটাকে মুক্ত প্রক্রিয়া বলেছিল, বলছে এটা একটা এডিয়াবেটিক প্রসেস। যেটা বলেছিল এটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তার জন্য বলছে একটা ধ্রুবক দিয়েছিল, সব ঠিক আছে, বলছে তুমি সব ঠিক করেছো। বলছে এই প্রক্রিয়াটা হবে রুদ্ধ তাপীয়, ঠিক আছে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা এডিয়াবেটিক প্রসেস বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছিল এডিয়াবেটিক প্রসেস। সব ঠিক আছে, এখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছিল গামা, গামা পি বাই রো। গামা এখানে গামা দিদি, গামা এখানে গামা, এটা কি গামাকে বলা হচ্ছে, গামা কি কি বলা হচ্ছে, গামাটা কি এডিয়াবেটিক কনস্ট্যান্ট বলা হয় বা এডিয়াবেটিক কনস্ট্যান্ট। হ্যাঁ ছেড়ে দাও, এটা সিপি বাই সিবি এর মান হয়, সিপি বাই সিবি, ছেড়ে দাও এগুলো। এই সূত্রটাকে ল্যাপ্লাস কি করেন, কারেকশন করেন, ঠিক করে দেন আর কি। বলছে এটাকে, বলছে এটা একটা এডিয়াবেটিক প্রসেস, তার জন্য একটা কনস্ট্যান্ট দেন, এটা একটা কনস্ট্যান্ট দেয়, এটা হচ্ছে গামা, গামা পি, সব ঠিক আছে। লাস ল্যাপ্লাস কি করেন, কারেকশন করে রেখে এটাকে বলা হচ্ছে গামা পি বাই রো। এই সূত্রটাকে ল্যাপ্লাস কারেকশন করে। গামাটা কি অ্যাকচুয়ালি সিপি, এইটা এইটা যাবেন রুট ওভার গামা পি বাই রো। সিপি কি সিভি কি এগুলো তোমাদের উচ্চ ক্লাসে আছে। দেখো এগুলো জানো, জেনে রাখো, মাথায় রাখো এগুলো। আমি তাহলে আরেকবার তোমাদের বলে দিচ্ছি, দেখো আমি তোমাদের একবার নাহলে আমি ছোট করে বলে দিচ্ছি, পাশে বলে দিচ্ছি, পাশে বলে দিচ্ছি কি কি শিখেছি এখন পর্যন্ত আমরা। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ লিখছি তো, এর পাশে গেলে তুলবি, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ করছি তো, এটা একটু অ্যাডভান্স জিনিস, ঠিক আছে। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ পড়ছিলাম, এটা একটু অ্যাডভান্স জিনিস, শেখার জন্য পড়তে হবে। হ্যাঁ শেখার জন্য পড়তে হবে, শেখার জন্য পড়তে হবে। দেখো আমরা দুটো জিনিস শিখেছি, একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে পড়েছি নাকি, আর এটা কি তির্যক, তাই তো। জাস্ট তোমাদের আমি একবার বলে দিচ্ছি, একবার বলে দিচ্ছি। তির্যক তরঙ্গের বেগ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ বিভিন্ন মাধ্যমে। কঠিন মাধ্যমে কি ছিল, এখানটা সলিডে, সলিডে তির্যক তরঙ্গের বেগ কি ছিল, আমি আরেকবার করে দিচ্ছি। সলিডে তির্যক তরঙ্গ ভি সমান কি ছিল, ইটা বাই রো। ইটা বাই রো পড়েছি আমরা করি।
তারপর কি বলছিলাম, আটা কি বলছিলাম, দড়িতে নাকি, দড়িতে তির্যক তরঙ্গের বেগ কি পড়ছি, v সমান t বাই রুট ওভার t বাই মিউ। মিউটা কি বলছিলাম, মাস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যের ভর, প্রতি একক দৈর্ঘ্যের ভর। এখানে মিউটা কি ছিল, m বাই l, দড়ির ভর বাই দড়ির দৈর্ঘ্য। টিটা কি, টান বল, দড়িতে কত টান বল পড়ছে। এটা হচ্ছে তির্যক তরঙ্গে পড়লাম, আমরা পড়েছি প্রতি একক দৈর্ঘ্যের ভর, লিখে দিয়েছি তো, মাস পার ইউনিট লেন্থ। এটা মাস মানে ভর, মাস পার মানে ভাগ, প্রতি একক দৈর্ঘ্যে ভর, প্রতি একক দৈর্ঘ্যে, লিখেছিস তো পাশে এগুলো, হবে না। তাহলে সলিডে কত, রুট ওভার ইটা বাই রো, দড়িতে কত, কোন তরঙ্গ, তির্যক তরঙ্গের বেগ টি রুট ওভার টি বাই মিউ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কঠিনে কত, কঠিনে সলিডে কত কি ছিল, রুট ওভার বিটা 4/3 ইটা বাই রো, পুরোটারে। বিটা কি, বাল্ক মডিউলাস অফ ইলাস্টিসিটি। এগুলো সব তোমাদের পড়ানো হয়েছে, তোমাদের আমি পড়েছি, তার জন্য পড়াচ্ছি, আমি এমনি পড়াচ্ছি না, তোমাদের এগুলো শেখানো হয়েছে বলে পড়াচ্ছি আমি। বিটা বা আয়তন গুণাঙ্ক, ইটা মানে হচ্ছে কি, শিয়ার মডিউলাস অফ রিজিডিটি বলা হয়। এটা কি বলা হয়, শিয়ার মডিউলাস অফ রিজিডিটি বা ক্রিন্টন গুণাঙ্ক। রো মানে হচ্ছে ঘনত্ব। আরটা কি বলছিলাম, লং রোড নাকি রে, রড, রডে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি, রডে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি ছিল, ভি সমান রুট ওভার রড, রড তো ইয়াং গুণাঙ্ক, রড মানে ইয়াং গুণাঙ্ক বাই রো, রড মানে তারের মতো, ইয়াং গুণাঙ্ক বাই রো। 3 নম্বর কি পড়েছি আমরা, তরলে, লিকুইডে, লিকুইডে টা বাই রো। এবার এখন আমরা করলাম এই দুটো, তারপরে গ্যাসের মাধ্যমে করলাম এটা, গ্যাসের মাধ্যমে 4 নম্বর কি বললাম আমরা, গ্যাসের মাধ্যমে কি বললাম, ভি সমান গ্যাস, গ্যাসীয় মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কি বললাম, ভি সমান রুট ওভার গামা পি বাই রো, গামা পি বাই, এটা আমরা শিখলাম। আরো হোক, তোমাদের হোক, 5 মিনিট হোক, আরো বাকি ছোট ছোট জিনিস বাকি আছে। ক্লিয়ার, ক্লিয়ার তো, ক্লিয়ার তোমরা, এগুলো মনে রাখা যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তির্যক তরঙ্গের বেগ সলিডে কি, ভি সমান রুট ওভার ইটা বাই রো। ইটা মানে কি পড়েছি তোমরা, তোমাদের শিখিয়েছি আমি, ক্রিন্টন গুণাঙ্ক বাই ঘনত্ব। দড়িতে তির্যক তরঙ্গের বেগ কত হয়, দড়িতে তির্যক তরঙ্গের বেগ ভি সমান রুট ওভার টি বাই মিউ। টি মানে কি, দড়িতে কত টান পড়েছে সেটা, মিউ মানে হচ্ছে মাস পার ইউনিট লেন্থ বা এম বাই এল। তারপর আমরা পড়েছি কি, অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কোথায়, দড়িতে, সলিডে, কঠিনে কত, কঠিনে কি, কঠিনের মাধ্যমে কি হবে, রুট ওভার বিটা প্লাস 4/3 ইটা বাই রো। বিটা মানে এখানে কি, আয়তন গুণাঙ্ক, তোমাদের পড়ানো হয়েছে। ইটা মানে কি, ক্রিন্টন গুণাঙ্ক, ক্রিন্টন গুণাঙ্ক। তারপর কি, রডে কি হবে, রড মানে কি, এটা দড়ির মতো, মানে রুট ওভার ইয়াং গুণাঙ্ক বাই রো। দড়িতে সবসময় কি গুণাঙ্ক পড়ে, ইয়াং গুণাঙ্ক পড়ে। তারপর লিকুইডে কি হয়, লিকুইডে আয়তন গুণাঙ্ক হয় বাই ঘনত্ব, রুট ওভার আয়তন গুণাঙ্ক বাই ঘনত্ব, সিম্পল। তারপর গ্যাসে কি হয়, রুট ওভার গামা পি বাই রো। এবার আমাদের লাস্ট টপিক, চ্যাপ্টারের শেষ 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 জিনিস, হ্যাঁ কি মানে বাই চাপ, কি মানে চাপ, কোনো সমস্যা নেই, ল্যাপ্লাস কারেকশন এটা, হ্যাঁ তোমাদের বই থাকতে পারে, কোনো বইতে কোনো বইতে আছে এগুলো, কোনো আছে। চ্যাপ্টারের শেষ টপিক, চলো আমরা এখন করবো চ্যাপ্টারের শেষ টপিক, বিভিন্ন মাধ্যমে না, শব্দের বেগ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, শব্দের বেগ, শব্দের বেগ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, শব্দের বেগ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর মাধ্যমের ঘনত্ব, 1 নম্বর লেখো মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব।
ছোট করে লিখে দেবো, দেখ না। আচ্ছা, একটু আগে জানলাম কি বলতো, বেগ সমান কি জেনেছি বলতো, লাস্ট এটা দেখাচ্ছি। হ্যাঁ, বেগ সমান কি ছিল, গামা পি বাই রো। রোটা কি এখানটা, রোটা কি ঘনত্ব, তাহলে ভি প্রপোর্শনাল টু বলতে পারি মাধ্যমের ভৌত অবস্থা অভিন্ন হলে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, পরে লেখো, পরে লেখো তোমরা উষ্ণতা, উষ্ণতা মাধ্যমের উষ্ণতা, পরের পয়েন্ট লেখো মাধ্যমের উষ্ণতা, পরের পয়েন্ট লেখো বাচ্চা লোক মাধ্যমের উষ্ণতা। আচ্ছা, মাধ্যমের শব্দের বেগ কত, প্রায় আমরা জানি কত, কোন মাধ্যমের শব্দের বায়ুতে শব্দের বেগ কত, বায়ুতে কথা বলছে, বায়ুর কথা বলছে, বায়ুতে শব্দের বেগ কত, আমি বায়ুটাকে ভাবছি, বায়ুতে শব্দের বেগ পড়ছে এখন আমার, হ্যাঁ, বা গ্যাসের মধ্যে শব্দের বেগের পড়ছে, তোমরা তুলে ফেলো। আমি লিখে দিয়েছি, কি বললাম, শব্দের বেগ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, ধরলাম বায়ুতে, কোথায় হচ্ছে আমি বায়ু মাধ্যমে, কোথায় বায়ু মাধ্যমে, মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব আমরা একটু আগে জেনেছি কি, বায়ুর বেগ সমান কি হয়, রুট ওভার গামা পি বাই রো। তাহলে বেগের সঙ্গে ঘনত্ব, এটা রো মানে কি ঘনত্ব, তো বেগের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক দিতে পারছি, ব্যস্ত সম্পর্ক, বর্গমূলের ব্যস্ত সম্পর্ক, মানে ভি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার রো। বলছে মাধ্যমের ভৌত অবস্থা অভিন্ন হলে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়, মানে কমে, অভিন্ন হলে। ঠিক আছে, অভিন্ন হলে, একটা মাধ্যমের ভৌত অবস্থা অভিন্ন হলে, মানে একই মাধ্যমের ক্ষেত্রে। মাধ্যমের উষ্ণতা কি আমরা জানি কি, বায়ুতে শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড। বলছে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে শব্দের বেগ বৃদ্ধি পায়, যদি মাধ্যমের উষ্ণতা বৃদ্ধি করি তাহলে সেই মাধ্যমে শব্দের বেগ বৃদ্ধি পাবে। বলছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায়, 0.161 মিটার পার সেকেন্ড করে বাড়ে। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড করে বাড়ে। এবার আর্দ্রতার উপর, মাধ্যমের আর্দ্রতার উপর, বায়ুর আর্দ্রতার উপর, আর্দ্রতা মানে হচ্ছে বায়ু প্লাস সঙ্গে কি আছে, জলীয় বাষ্প, বায়ু প্লাস জলীয় বাষ্প, আর্দ্রতা মানে হচ্ছে বায়ু প্লাস জলীয় বাষ্প। বলছে বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে বা আর্দ্রতা যদি বেশি হয়, বায়ুর আর্দ্রতা যদি বেশি হয় তাহলে বায়ুতে শব্দের বেগ বাড়ে, কারণ জলীয় বাষ্প যত বেশি হয় বায়ুতে, বায়ুর গ্রাম আণবিক ভর হ্রাস পায়। বায়ুতে জলীয় বাষ্প যত বেশি হয় বায়ুর গ্রাম আণবিক ভর হ্রাস পায়। ঠিক আছে, তার জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়। এবার আমরা লাস্ট করব মেঘের প্রভাব। ক্লিয়ার? বলছে শব্দের বেগ মেঘের উপর কিভাবে নির্ভর করে। আকাশে শব্দ মনে করে যা চলছে, আকাশে শব্দ সৃষ্টি করা হয়েছে, সেখানে মেঘ থাকবে, তো আকাশে যদি শব্দ সৃষ্টি হয় সেখানে মেঘ থাকবে, তখন ওই শব্দের বেগ মেঘের উপর কিভাবে নির্ভর করবে। বলছে যদি মেঘের বেগ যেদিকে হচ্ছে, মেঘ যেদিকে যাচ্ছে, মেঘটা যেদিকে যাচ্ছে শব্দও যদি সেদিকে প্রবাহিত হয় তখন শব্দের বেগ কি হয়, সর্বোচ্চ হয়, তখন সর্বোচ্চ বেগের বেগ শব্দের বেগ সর্বোচ্চ হয়, কারণ এদের মধ্যে থিটা কত, 16 ডিগ্রি। যদি এইটা দেখো, যদি শব্দের বেগ যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে যদি মেঘ যায়, তার বিপরীত দিকে, এদিকে শব্দের বেগ আর এদিকে মেঘের বেগ, তখন শব্দের বেগ হয় সর্বনিম্ন। ঠিক আছে, এদের মধ্যে কোণ কত তখন, 180 ডিগ্রি। আর চাপের প্রভাব কি বললাম আমরা জানি কি, ভি সমান রুট ওভার গামা পি বাই রো। এটা একটু করেছি তো, ভি সমান রুট ওভার গামা পি বাই রো। তাহলে পি মানে কি, চাপ, তো এখানটা তাহলে বর্গমূলের সঙ্গে সরল সম্পর্ক আছে, কি আছে এটা, তাহলে কি, বেগ চাপের বর্গমূলের সঙ্গে সরল সম্পর্ক। ঠিক আছে, চাপ বাড়লে বেগ বাড়বে। তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিলাম। কিছু আরো ছিল অনেক, 10টা ক্লাস নিয়ে নিয়েছি তোমাদের, আমি 10টা ক্লাস, আরো শর্ট প্রশ্ন ছিল, 10টা ক্লাস নিয়েছি, যাতে ব্যাপার না, প্রায় 1.5 ঘন্টা করে একটা ক্লাস তোমাদের কেটে দেওয়া ছোট করে,
তোমাদের কেটে দিচ্ছি আমি ছোট করে 1 ঘন্টা, 1 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, কিন্তু এক একটা ক্লাস নিয়েছে প্রায় 2 ঘন্টা করে। অঙ্ক ছিল বলছি তো, অঙ্ক ছিল তোমাদের করে দেবো আমি, তো অঙ্ক ছিল কিছু তোমাদের পরে করে দেবো। ওই যে অঙ্ক বিমানের উচ্চতা, তাহলে তোমাদের চ্যাপ্টার শেষ করে কিছু প্রশ্ন ছিল, কিছু কিছু কনসেপচুয়াল প্রশ্ন ছিল তোমাদের জন্য, ছাড়ো চ্যাপ্টার শেষ করে দিলাম আমি একসাথে তোমাকে। ভালো করে পড়াশোনা করো। স্যার কি বলবো, বাই 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 বাই। এবার দেখা হবে তাপে, দেখা হবে তোমাদের সঙ্গে আমার, হ্যাঁ তোমাদের সঙ্গে আমার তাপে দেখা হবে। তাপে হিট তুলবো এই গরমে, আমি তাপ তুলবো, যেমন গরম পড়েছে কিন্তু আমাদের এখানে খুব গরম পড়েছে, তার সঙ্গে সঙ্গে আমি এমন হিট তুলবো ইউটিউবে, তোমরা পুরো ছাই হয়ে যাবে। বাই বাই।